আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আগে একটি ভিডিওতে টেস্ট ফর গুডনেস টেবিল থেকে কিভাবে কাইস্কার টেস্ট করতে হয় সেটা ক্যালকুলেশন করেছি। আর এই ভিডিওতে তোমাদের টেস্ট ফর ইনডিপেন্ডেন্স টেবিল থেকে কিভাবে কাইস্কার ক্যালকুলেশন করতে হয় সেটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা প্রশ্ন নিয়েছি এবং কন্টিজেন্সি একটা টেবিল নিয়েছি। প্রশ্নটা হচ্ছে, একটি বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের মতামত নেওয়া হলো। মতামত নিচের সারণীতে দেওয়া রয়েছে। একটি নঙর্থক প্রকল্প গ্রহণ করুন এবং সত্যতা যাচাই করুন। অর্থাৎ একটা হাইপোথিসিস ফ্রেম করো এবং এখান থেকে সত্যতা যাচাই করো। সত্যতা যাচাইয়ের সিগনিফিকেন্স লেভেল বা নির্ভরযোগ্যতার মাত্রা হচ্ছে 0.05। তো চলো আমরা একেবারে আলোচনায় চলে যাই। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি যে এখানে 5টা স্টেপ ফলো করলে আমরা সহজে এটা ক্যালকুলেশন করতে পারবো। তো এরকম ভাবে যদি কোনো প্রশ্ন পরীক্ষায় থাকে তাহলে ফার্স্ট কাজ আমরা কি করব, এইরকম একটা টেবিল বানিয়ে নেব। তো টেবিল বানিয়ে নেব বলতে প্রশ্নই থাকবে, তোমরা এখানে অন্যরকম ভাবে রাখতে পারো। তো চলো সোজাসুজি আমরা এটাকেই ক্যালকুলেশন করছি। তো এখানে আমরা আর কতগুলো আমরা এখানে টেবিলটাকে বাড়িয়ে নেব। তো এই জায়গাটাই আমি তোমাদের মানে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেইটা অ্যানালাইসিস করব। তো প্রথম কাজ এই টেবিলটাতে কি করবে, আর একটা সব দিকে ঘর এক্সট্রা করে নেবে। এক্সট্রা করে নেওয়ার পর টোটালটা এখানে লিখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানেও টোটাল লেখো। তাহলে টোটালগুলোকে আমরা এখানে পরপর করে যোগ করে দিই। টোটালগুলোকে আমরা যোগ করে দিই। তাহলে এখানে দেখো 20 আর 15-তে 35, এখানে 30 আর 20-তে 50, নেক্সট হচ্ছে এখানে দেখো 20, 30, 10, 60, এখানে হচ্ছে 60, আর এখানে হচ্ছে তোমার 35। তাহলে 70, 120, 70 আর 50, 120। দেখো সব দিক থেকে গ্র্যান্ড টোটাল হচ্ছে 120। এখানে জিটি আমরা লিখে দিই গ্র্যান্ড টোটাল। এটাকে তোমরা রো R1 বলতে পারো, আর এটাকে তোমরা R2 বলতে পারো, এটাকে C1 বলতে পারো, এটাকে C2 বলতে পারো, এটা C3। অর্থাৎ কলাম 1, কলাম 2, কলাম 3। তাহলে 3টে কলাম আছে, 2টো রো রয়েছে। এবার আমাদের ফার্স্ট কাজ তোমাদের কি বলা হয়েছে, এখানে একটি নঙর্থক প্রকল্প গ্রহণ করুন। তা একটা নাল হাইপোথেসিস ফ্রেম করতে হবে। তাহলে নাল হাইপোথেসিসটা কি করব, আমরা এখানে লিখে নিই। ফার্স্ট কাজ সেটা হচ্ছে, এখানে কি আছে, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের মতামতগত কোনো পার্থক্য নেই। তাহলে অভিভাবক ও শিক্ষক শিক্ষকদের মতামতের পার্থক্য নেই। এটা হচ্ছে নাল হাইপোথেসিসের সিম্বল, এটা পার্থক্য নেই। তাহলে আমরা ফার্স্টে নাল হাইপোথেসিস ফ্রেম করলাম। ওইখানে মেথডে প্রথম মেথড ছিল নাল হাইপোথেসিস ফ্রেম করতে হবে। তো নাল হাইপোথেসিস কি লিখলাম, অভিভাবক ও শিক্ষকদের মতামতের পার্থক্য নেই। তো নাল হাইপোথেসিস কি, নাল হাইপোথেসিস কত ধরনের, এগুলো অন্য ভিডিওতে আলোচনা করা রয়েছে, তোমরা গেলে ওখানে দেখতে পারো। তো নাল হাইপোথেসিস এইভাবে ফ্রেম করতে হবে।
ফার্স্ট নাল হাইপোথিসিস ফ্রেম করলাম। এবার সেকেন্ড কাজ হচ্ছে, দেখো এই টেবিলে যে মানগুলো 6টা দেওয়া রয়েছে এটা কিন্তু অবটেন ফ্রিকোয়েন্সি, তার মানে অবটেন ফ্রিকোয়েন্সি আমরা অলরেডি পেয়েছি। তো এখানে আরেকবার সূত্রটা তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দেব। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের কাইয়ের মান বা কাই স্কয়ারের মানটাকে বের করতে হবে। এবার মান বের করতে গেলে আমাদের অবটেন ফ্রিকোয়েন্সি রয়েছে, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আমাদের বের করতে হবে। তাহলে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কি, আমি সূত্রটা আরেকবার এখানে ইনপুট করে দিচ্ছি। এটা কাই স্কয়ারের সিম্বল, এটা হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি বা অবটেন ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, তার হোল স্কয়ার বাই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে তার সূত্র। তাহলে আমাদের এবার ই বের করতে হবে। এবার ই আমরা কিভাবে বের করব, আগের যে ভিডিওতে তার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বা প্রত্যাশিত ফলাফল যেভাবে বের করেছি, এবার কিন্তু নিয়মটা একটু চেঞ্জ হয়ে যাবে। আগে যেহেতু এরকম কন্টিজেন্সি টেবিল ছিল না, এখন কন্টিজেন্সি টেবিল রয়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে বের করতে হয় তার প্রসেসগুলো আমরা জেনে নেব। তো দেখো, আমরা 20, 15, 30, 20, 10, 25 এর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করব। তো সহজ করে আমি এখানে লিখে দিচ্ছি যে R1 20 এর ই, তার মানে R1 রোয়ে আছে, আর কলাম এখানে আমরা লিখতে পারি C1। তো এগুলো তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। মানটা বসাবে এবং তার ই কত হবে সেইটা তোমরা মেনশন করে দেবে। তাহলে 20 আছে, একটা জিনিস মনে রাখবে, গ্র্যান্ড টোটালটা নিচে লিখে দেবে। গ্র্যান্ড টোটাল নিচে লিখলে, তাহলে গ্র্যান্ড টোটাল লিখলে R1 ইন্টু C1, তাহলে R1 কি আছে 60 আছে, ইন্টু কি এখানে দেখো 35 আছে। তাহলে R1 ইন্টু C1, R1 C1 লিখলাম না, ডিরেক্টলি এখানে মানটা বসিয়ে দিলাম। এবার এখানে তোমরা দেখো যে 60 দুগুণে 120 আর 17.5 দুগুণে 35, তাহলে 17.5 হলো আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। কার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি পেলাম আমরা? 20। এইরকম করে 15 লিখো, 15 এর ই। এবার একই রকম ভাবে লিখো, তাহলে গ্র্যান্ড টোটালটা আগে লিখো। 15টা তাহলে কি আছে R2 এ আছে, তাহলে R2 এর টোটালটা এখানে লিখো, ইনটু এটা কলাম 1 এ আছে, কলাম 1 এর 35 বসিয়ে দাও। তাহলে এখানে আমরা একই রকম মান পাবো 17.5। তারপরে দেখো এটা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের কলাম 2, কলাম 2 এ 30 এর ই সমান গ্র্যান্ড টোটাল 120। তাহলে আমরা এবার 30 এখানে আবার 60 আছে, ইন্টু এখানে 50 আছে, তাহলে 60 2 আর 25, 25 দুগুণে 50। তাহলে এইভাবে আমরা পরপর করে এগুলো লিখবো। তারপরে হচ্ছে 20, তাহলে এই মানটা দেখো উপরেই আমরা পেয়েছি, এখানে আমরা লিখে দিই 5, আর হচ্ছে 25-এর, তাহলে 25-এর কত 120, তাহলে 25-এর 60 আর হচ্ছে 35, তার মানে এটাও হচ্ছে 17.5। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ যে যখন আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করছি, যার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করছি, ধরো 20-র বের করছি, এই 20-র মানে আর রোয়ের যে টোটাল আছে সেই টোটাল আর
20 যে কলামের টোটাল আছে তার সঙ্গে গুণ করে বাই গ্র্যান্ড টোটাল, তার সঙ্গে গুণ করে বাই গ্র্যান্ড টোটাল, তাহলে যে মানটা বের হবে তার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এবার আমরা দেখো অবটেন ফ্রিকোয়েন্সি পেয়েছি, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি পেয়েছি, তাহলে এবার আমরা সহজেই কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। সহজ করে আমরা এই মানটাকে এবার বের করব। চলো আমরা এখানে একটা লম্বা করে দাগ দিয়ে নিই, দাগ দিয়ে নেওয়ার পর আমরা এর ভেতরে কিন্তু সেটা আলোচনা করি। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে অবটেন ফ্রিকোয়েন্সিটা এখানে লিখে নেওয়া, আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি লিখে নেওয়া। তো অবটেন ফ্রিকোয়েন্সি কি আছে এখানে 20, তার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কত পেয়েছি 17.5, তারপর হচ্ছে 15, তার পেয়েছি কত 17.5, তারপর হচ্ছে 30, তাহলে দেখতে পাচ্ছ যে 30-র কত আমরা 25 পেয়েছি, তারপরে কত আছে 20-র 25 পেয়েছি, তারপর হচ্ছে কত 10-এর আমরা পেয়েছি 17.5, তারপর আমরা 25-এর আমরা 17.5 পেয়েছি। তাহলে আমাদের অবটেন ফ্রিকোয়েন্সি হলো, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হলো ঠিক আগের ভিডিওর মতোই একই জিনিস, এখানে খুব বেশি আলাদা কিছু নয়। আগেরটা সাইড ভাবে করেছিলাম, এবার এইভাবে কলাম অনুযায়ী আমি তোমাদের ক্যালকুলেশন করছি এই আমাদের বোর্ডের সুবিধার্থে। তো চলো এখানে এবার লিখে ফেলি। তাহলে এটা হলো, এবার এইটা বের করতে হবে। অবটেন ফ্রিকোয়েন্সি থেকে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির মাইনাস করতে হবে। তাহলে এখানে দেখো 20 আছে, 17 আছে, তাহলে 20 থেকে 17.5 মাইনাস করলে 2.5, এটা হচ্ছে -2.5, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে -5, তারপর হচ্ছে -7.5, তারপর হচ্ছে 7.5। এবার আমাদেরকে হোল স্কয়ার করতে হবে, হোল স্কয়ার করে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা দেখো এখান পর্যন্ত অলরেডি পেয়ে গেছে, এবার হোল স্কয়ার করতে হবে। তাহলে এই মানটাকে তোমরা প্রত্যেকটার হোল স্কয়ার করে দাও। তাহলে এখানে ও মাইনাস ই তার হোল স্কয়ার, তাহলে এটাকেই ওইটা দিয়ে গুণ করলেই তার হোল স্কয়ার পেয়ে যাব। তাহলে এখানে 6.25, এখানে হচ্ছে 6.25, এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 25, 56.25। এখান পর্যন্ত আমাদের ক্যালকুলেশন প্রিয় শিক্ষার্থীরা হয়ে গেল। এবার আমাদের যেটা কাজ হচ্ছে দেখো এটাকে কিন্তু ভাগ করতে হবে, এই মানটাকে এটাকে ভাগ করতে হবে। তাহলে যেটার যে মান তাকে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই যে 20-র আমাদের অবজার্ভ ফ্রিকোয়েন্সি মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি এটা বেরিয়েছে, তাহলে এটাকে এইটা দিয়ে ভাগ, এই মানটাকে এটা দিয়ে ভাগ, প্রত্যেকটাই আবার এই মানটাকে এটা দিয়ে ভাগ, 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 এই মানটাকে এটা দিয়ে ভাগ। 0.36, এটাও একই আসবে 0.36। এটা হচ্ছে 25কে 25 দিয়ে ভাগ করলে 1, 25কে 25 দিয়ে ভাগ করলে 1, আর এটা ভাগ করলে কত আসে 3.21, 3.21। তোমরা ক্যালকুলেটারে একবার চেক করে নিতে পারো যে মানটা ঠিক আছে কিনা। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো যে আমাদের মানটা অলরেডি এখান পর্যন্ত আমরা পেয়ে গেছি। এবার কিন্তু সামেশাংটা বাকি রয়েছে। তাহলে সামেশাং হচ্ছে এটা যোগ করলেই হয়ে যাবে। তো তোমরা প্রত্যেকটার মান এখানে যোগ করে নাও, যোগ করলে কত হয় তাহলে যোগ করো, ঠিক আছে 9.14। তাহলে আমরা এইটা সমান কত পেলাম 9.14। তার মানে পুরো মানটা আমরা কাই স্কয়ারের ফলাফল পেলাম 9.14। এবার আমাদের জাস্টিফাই করতে হবে
যে 0.05 এর মান কত। তাহলে এইটাকে বের করার আগে আমাদের আর একটা ছোট কাজ আছে, ছোট কাজটা আমরা এই সাইডে করে ফেলি, আগে করা উচিত ছিল, অসুবিধা নেই। এবার আমাদের ডিএফ এর মানটা ক্যালকুলেশন করতে হবে। ডিএফ, তাহলে ডিএফ আমি কি বলেছিলাম, r-1 ইন্টু c-1, তাহলে এটা হচ্ছে আমাদের ডিএফ। তাহলে এখানে দেখো আর রো কটা আছে, একটা দুটো, তাহলে আমরা নিচে বসিয়ে দিই, এখানে সাইডে বসাই, দুটো রো আছে, কলাম কটা আছে 1 2 3, 3 - 1 সমান 2, তাহলে আমাদের ডিএফ বেরোলো 2। এবার প্রিয় শিক্ষার্থীরা সিগনিফিকেন্স লেভেল হচ্ছে 0.05, ডিএফ পেয়েছি আমরা 2। তাহলে কাই স্কয়ারের টেবিলে, যে টেবিলটা তোমরা এখন দেখতে পাচ্ছ, দেখো একদম বাম দিকে ডিএফ লেখা আছে, আর দেখো 2 ডিএফ এর সোজা করে 0.05 এর যে মানটা দেওয়া রয়েছে এখানে, সেই মানটা অলরেডি টেবিলে দেখতে পাচ্ছ যে ডিএফ2 এর 0.05 এর ক্রিটিক্যাল ভ্যালু বা টেবিল ভ্যালু হলো 5.991। তার মানে আমরা যে ক্যালকুলেটেড ভ্যালু পেয়েছি, সেই ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চাইতে বড়। তাহলে তোমাদের আগের ভিডিওতে বলেছি যে যদি ক্যালকুলেটেড ভ্যালু টেবিল ভ্যালুর চাইতে বড় হয় তাহলে নাল হাইপোথেসিসটা রিজেক্ট করা হলো, আবার যদি টেবিল ভ্যালুর চাইতে ক্যালকুলেটেড ভ্যালুটা ছোট হতো তাহলে নাল হাইপোথেসিসটা অ্যাকসেপ্ট হতো। এখানে এবার দেখো সিদ্ধান্ত কি, যে নঙর্থক প্রকল্প গ্রহণ করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম, লিখেছি অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের মতামতের পার্থক্য নেই, এই আমার অনুমানটা বাতিল করা হলো, অর্থাৎ অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মতামতের পার্থক্য রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে একটি স্বচ্ছ ধারণা চলে আসবে, এরপর থেকে কাই স্কয়ারের ক্যালকুলেশন আর তোমাদের ভুল হবে না। একবার স্ন্যাপশট নিয়ে নাও পুরোটাই। থ্যাংক ইউ সো মাচ।